সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসি রোডম্যাপ ঘোষণা কাল সবার জন্য সমান সুযোগ দাবি বিএনপি। নিরাপত্তার কারণে জনপ্রতিনিধিরা যেন জনবিচ্ছিন্ন না হয়, এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। 2 মাসের সফরে যুক্তরাজ্য গেলেন খালেদা জিয়া, দেশে ফিরেই কর্মসূচি নিয়ে মাঠে নামবেন বিএনপি নেতা। চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছে ঢাকা সহ 8 জেলায়, শিগগিরই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বললেন আনিসুল হক। এবং বন্যা পরিস্থিতির আরো অবনতি, দেশের মধ্যাঞ্চল প্লাবিত, নদী ভাঙনে দিশেহারা কৃষক। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার লক্ষ্যে আগামীকাল রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। রবিবার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ প্রকাশ করা হবে। কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ আগে জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, সংলাপ সহ 7টি বিষয় নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে। এই রোডম্যাপ বাস্তবায়নে 4 জন কমিশনারকে প্রধান করে 4টি কমিটিও গঠন করা হয়েছে। রবিবার রোডম্যাপ ঘোষণার পর তা রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বিশিষ্টজনদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় 25 জুলাই থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ, আর 31 জুলাই নাগরিক সমাজের সাথে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু করবে ইসি। তিন মাস আগে নয়, এখন থেকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অংশগ্রহণমূলক না হলে জনগণ আগামী নির্বাচন মানবে না। জুবাইর আল মাহমুদের প্রতিবেদন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দেশে অব্যাহত গুম, খুন এবং অপহরণের প্রতিবাদে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বারবারই আলোচনায় উঠে আসে নির্বাচন কমিশন প্রসঙ্গটি। আদর্শ নাগরিক আন্দোলনের এই আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এখন থেকেই লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জানান। সরকারি দলের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা ভোট চেয়ে বেড়াচ্ছেন, নৌকায় ভোট দেন, নৌকায় ভোট দেন। লেভেল প্লেইং ফিল্ড কোথায় তাহলে? নির্বাচনে 3 মাস আগে, 2 মাস আগে, 1 মাস আগে বলবেন যে এখন সবাই আপনারা সভা সমিতি করেন। নো, এই লেভেল প্লেইং ফিল্ড এখন থেকেই নিশ্চিত করতে হবে। সভায় সরকারের সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে সরকারকে তড়িৎ পদক্ষেপ নেওয়ার দাবি জানান। গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি একটা পার্টিসিপেটরি এবং অ্যাকসেপ্টেবল ইলেকশন করার দায়িত্ব সরকারের। আমাদের দাবি হচ্ছে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আলোচনায় ক্ষমতাসীনদের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকেও নির্বাচনী প্রচারণার সমান সুযোগ না দেওয়ারও সমালোচনা করেন বক্তারা। এ নিয়ে নির্বাচন কমিশনকে নজরদারি বাড়ানোরও দাবি জানান তারা। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। নিরাপত্তা ব্যবস্থার কারণে সরকার প্রধান যেন জনবিচ্ছিন্ন হয়ে না পড়েন তা নিশ্চিত করতে এসএসএফ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে এই নির্দেশ দেন তিনি। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্র ও সরকার প্রধান এবং দেশের ভিভিআইপি ব্যক্তিদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে 1986 সালে গঠন করা হয় রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। বাংলাদেশে সফররত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদেরও নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা এই বাহিনীর। এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ দরবারের। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি বিদেশি ভিভিআইপিদের নিরাপত্তা রক্ষায় এসএসএফ এর ভূমিকার কথা উল্লেখ করেন। বলেন, এক্ষেত্রে জনসম্পৃক্ততার বিষয়টিও মাথায় রাখতে হবে। মানুষকে নিয়ে কাজ, আমার মানুষের থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, সেই দিকটা একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ আমরা রাজনীতি করি জনগণের সাথে নিয়ে,
আর আমাদেরকে যদি জনগণ থেকে আলাদা করে ফেলা হয়, তাহলে ওই যে বলে না, জলের মাছ যদি ডাঙায় ফেলে দেওয়া হয়, তখন সেরকম যেন মাছ যেন দাবিয়ে দাবিয়ে মরে যায়, আমাদের অবস্থা কিন্তু সেরকম হয়। জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে এর ঠাঁই হবে না। এখানে একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল হলি আর্টিজানে। এই ঘটনা ঘটার সাথে সাথে অনেক বড় বড় অ্যাম্বাসাডার তাদের স্ট্যাটাসে দিয়েছিল যে এটা আর বাংলাদেশ একা পারবে না। তখন দেখলো যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা এটা দমন করতে পেরেছি। তো সকলে এটা বিস্ময় প্রকাশ করে। চক্রান্ত ষড়যন্ত্র থাকবে, সেটা আমি জানি, এটা ছোটবেলা থেকেই দেখে আসছে, এটা নতুন কিছু না আমার কাছে। কিন্তু এর মধ্য দিয়েই আমাদের চলতে হবে, এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা বলেন, দেশের স্বার্থই তার কাছে সবার আগে। তাই 2001 সালে ভারতের কাছে বাংলাদেশের গ্যাস বিক্রি করার মার্কিন প্রস্তাবে রাজি হননি তিনি। এ কারণেই তখন নির্বাচনে আওয়ামী লীগকে হারানোর ষড়যন্ত্র হয়। আমেরিকার প্রেসিডেন্ট নিজে আমাকে অনুরোধ করেছিলেন, তখন বিল ক্লিন্টন প্রেসিডেন্ট, ঢাকায় এসেছিলেন তিনি। আমি তাকে এই জবাবই দিয়েছিলাম যে আমার দেশের মানুষের চাহিদা আগে পূরণ করতে হবে। আর তাছাড়া সবথেকে বড় কথা, গ্যাস আমার কত আছে সেটা তো আগে আমাকে বের করতে হবে সার্ভে করে। তারা একবার সার্ভে করায়, কিন্তু এরপরে আর করেনি। আমি বারবার অনুরোধ করেছিলাম, কিন্তু তারা করেনি বলে আমার একটু সন্দেহ হয়েছিল যে তার মানে আমাদের সেরকম গ্যাস নাই, কিন্তু কেন বিক্রির জন্য এত চাপ দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তার এবং বাংলাদেশের ওপর বারবার আঘাত এসেছে, কিন্তু তাই বলে উন্নয়নের ধারা থেমে থাকেনি, ভবিষ্যতেও থামবে না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 2 মাসের জন্য যুক্তরাজ্য গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন এই সময়টাতে। সন্ধ্যা 7টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে বিদায় জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরে 8 ঘন্টার মাথায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। এদিকে এর আগে বিমানবন্দরের সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন দেশে ফিরেই নির্বাচন সহায়ক সরকারের প্রস্তাব দেবেন এবং এই প্রস্তাবের পক্ষে জনমত সৃষ্টিতে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামবেন। অতি শীঘ্র তিনি চিকিৎসা শেষ করে দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে আমাদের যে আগামী নির্বাচন সম্পর্কে, যে নির্বাচনের সময়কালের যে একটি নিরপেক্ষ সহায়ক সরকার এর রূপরেখা দেওয়ার কথা, তিনি ফিরে এসে সেই রূপরেখা দেবেন এবং সেই রূপরেখাকে জনগণের মধ্যে জনপ্রিয় করার জন্য, তাদের মধ্যে এর যে সমর্থন আদায়ের জন্য আমরা কর্মসূচি দেব। আমাদের নেত্রী এসে সেই শান্তিপূর্ণ কর্মসূচি দেবেন, জনসংযোগমূলক কর্মসূচি দিবেন। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর যুক্তরাজ্যে খালেদা জিয়ার এটি তৃতীয় সফর। মেধাবীরা রাজনীতি না করলে রাজনৈতিক মঞ্চ মেধা শূন্য হয়ে পড়বে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। নেতারা রাজনীতি না করলে রাজনৈতিক মঞ্চ মেধাশূন্য হয়ে যাবে। যোগ্য ব্যক্তিরা এমপি না হলে অযোগ্য ব্যক্তিরা এমপি হবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ঢাকা সফরে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তির জন্য সমঝোতা, এমন অভিমত কূটনীতিক, বিশ্লেষক ও ব্যবসায়ীদের। তবে চূড়ান্তভাবে চুক্তি সইয়ের আগে আরও ভালোভাবে বিচার বিশ্লেষণ ও গবেষণার পরামর্শ তাদের। লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ঢাকা সফরে একটি চুক্তিসহ মোট 14টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএর প্রাথমিক ধাপ হিসেবে একটি সমঝোতা স্মারক সই করেন দুদেশের সরকার প্রধান। প্রথমবারের মতো কোনো দেশের সাথে এফটিএ চুক্তি বিষয়ে সমঝোতা হয়। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। FTA does not mean that it's invasion of a new market of a country in another country.
সেইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এফটিএ হলে আমাদের শ্রীলঙ্কার সাথে আমাদের একটা অবাধ ফ্রি ট্রেড বাণিজ্যের সুবিধা হবে এবং অন্য অন্য দেশের সাথে বাণিজ্য করতে গেলে যে বিভিন্ন রকম ইম্পেডিমেন্ট থাকে এবং বাধা, টেরিফ ব্যারিয়ার, নন টেরিফ ব্যারিয়ার, হ্যাঁ, তো সেগুলো থেকে মুক্ত হয়ে দুই দেশ একটা চমৎকার, এটা দুই দেশের জন্য আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। তবে এই চুক্তির ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এফটিএটা যেন হয় যে ইটস এ উইন উইন সিচুয়েশন ফর বোথ দ্য কান্ট্রি। এফটিএ অ্যাজ সাচ ইজ এ গুড থিং, ইটস এ ফ্রি ট্রেড, ফ্রি মুভমেন্ট, কিন্তু সেই ফ্রির মধ্যে কোন জিনিসটা ফ্রি আসবে এবং কোন জিনিসটা আসা উচিত নয় সেটা আমাদের সরকারকে বুঝতে হবে এবং পলিসি মেকার যারা তাদেরকে জানতে হবে। বিশ্লেষকরা বলছেন, শ্রীলঙ্কার সাথে এফটিএ চুক্তি হলে বাংলাদেশের জন্য বিশ্বের আরও অনেক দ্বারই উন্মুক্ত হবে। অন্যান্য আরও অনেক দেশ আছে যারা ইন্টারেস্টেড, মালয়েশিয়া বা তারাও এগিয়ে আসবে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এদিকে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। দুপুরে বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দুপুর 1টার পর দেশটির রাষ্ট্রীয় বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রেসিডেন্ট মাইথ্রিপালা। এর আগে রাজধানীর একটি হোটেলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আয়োজিত ব্যবসা ও বিনিয়োগ শীর্ষক এক বিশেষ সংলাপে অংশ নেন তিনি। সংলাপে দুই দেশের ব্যবসায়ীদের ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তার ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে রাজধানীতে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব কমে আসবে এমন মত রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর-এর। এদিকে আরও 7টি জেলার রোগীদের রিপোর্টের ভিত্তিতে আইইডিসিআর প্রাথমিকভাবে ধারণা করছে তারা চিকুনগুনিয়ায় আক্রান্ত, তবে সেই সংখ্যা নগণ্য। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। এই মুহূর্তে রাজধানীতে সবচেয়ে বড় জনস্বাস্থ্য সমস্যার নাম বলতে বলা হলে চিকুনগুনিয়ার নামই সবার আগে আসবে। তবে এটি মহামারী কিনা তা নিয়ে চলছে বিতর্ক। আক্রান্ত রোগীর সংখ্যা কত তা সরকারের কাছে নেই। রাজধানীতে বিভিন্ন হাসপাতালের তথ্যের ভিত্তিতে আইইডিসিআর ধারণা করছে চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 3000-এর মতো। তবে আইইডিসিআর-এ পরীক্ষা করতে আসা রোগীদের নমুনা থেকে 680 জন চিকুনগুনিয়ায় আক্রান্ত নিশ্চিত হওয়া গেছে। এদিকে রাজধানীর বাইরেও চিকুনগুনিয়ার আক্রান্ত রোগীর তথ্য আসছে। 9টা জেলা থেকে 10টা জেলা থেকে আসলে আমাদের কাছে রিপোর্ট এসেছে। 1-2 করে কেস ওখানে ওনারা ডিটেক্ট করেছেন এবং এগুলো সবগুলো কিন্তু সম্ভাব্য রোগী। তাদের ক্লিনিক্যাল সাইন সিমটমের উপর ভিত্তি করে তারা কিভাবে জ্বর আছে কিনা, তাদের কিভাবে তাদের লক্ষণ উপসর্গ কি আছে তার পরিপ্রেক্ষিতে এই তথ্যটা আমাদের কাছে আসছে। তো সেই তথ্যর মতে এখন পর্যন্ত যে তারা সবাই ঢাকায় এসেছিল অথবা ঢাকা থেকে ওখানে গেছে, এই ইতিহাসটা তাদের আছে। আইইডিসিআর বলছে আগামী সেপ্টেম্বরের মধ্যে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব কমে আসবে এবং বর্ষা উত্তর মৌসুমে সাধারণত এডিস মশার বংশবিস্তারটা বেশি হয়। সেপ্টেম্বর পর্যন্ত মাথায় নিয়ে আমরা আমাদের প্রস্তুতি কার্যক্রম সবকিছু ওইভাবে অর্গানাইজ করছি। আশা করছি যে এই সময়ের মধ্যেই চিকুনগুনিয়া আমাদের নিয়ন্ত্রণে সংখ্যাটা কমে আসবে। এডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়া ভাইরাস ছড়ায়। রোগটির সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় অনেকে অনেক উপসর্গ থাকা সত্ত্বেও চিকিৎসকের কাছে যাচ্ছেন না, তাই চিকুনগুনিয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এদিকে গেল কয়েক মাসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার মশা নির্মূলে ভিন্ন পন্থায় কাজ শুরু করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এক্ষেত্রে কাউন্সিলরদের আলাদাভাবে দায়িত্ব বন্টন ও কমিউনিটি লিডারদের কাজে লাগাবেন তিনি। এতে শিগগিরই মশা ও মশাবাহিত চিকুনগুনিয়া সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন মেয়র। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে এমন নানা তথ্য দিয়েছেন তিনি। লাকমিনা জেসমিন সোমার আরও একটি প্রতিবেদন। গত কয়েক মাস ধরেই রাজধানীবাসীর সবচেয়ে বড় জনস্বাস্থ্য সংকট হয়ে দাঁড়িয়েছে চিকুনগুনিয়া, যার বাহক এডিস মশা। আর সে কারণেই বারবারই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, মশা নিধনে কি করছেন দুই নগরপিতা। উত্তর সিটির মেয়র আনিসুল হক জানালেন, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মশা নিধনে এবার ভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। ওয়ার্ড কমিশনাররা এখন তাদের প্রেজেন্স দেখবেন, যেটা সত্যি যে তারা সবসময় প্রেজেন্ট থাকেন না এবং অনেকে অথর্ব হয়ে গেছেন, মেশিন টানতে পারেন না। আমি এলাকার
কমিউনিটিকে ইনভলভ করব। একজন মসজিদ যদি সেই লাইনে থাকে, প্রত্যেক লাইনে অন্তত 2জন করে মুরব্বী যারা থাকেন তারা মনিটর করবেন যে আমাদের লোক মশার ওষুধ দেয় কিনা। এই বিষয়ে কিছু বাস্তব সমস্যার কথাও বললেন মেয়র আনিসুল হক। কিন্তু আমরা সবসময় ড্রেনের মধ্যেই বেশি মারছি, বাড়ির মধ্যে অনেক কারণেই আমরা মারতে পারি না, সিকিউরিটি, পারমিশন, আবার এটার একটা হেলথ হ্যাজার্ড আছে, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড আছে। এদিকে গত শুক্রবার সংবাদ সম্মেলনের পর শনিবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দেন আনিসুল হক, করেন দুঃখ প্রকাশও। একজন সাংবাদিক বন্ধু আমাকে খুব সরাসরি জিজ্ঞেস করেছিলেন যে মশারির ব্যবহার সম্পর্কে আপনারা আপনাদের এলাকার সবাইকে সচেতন করছেন কিনা। তো সেটি আমি তাকে আমাদের একটি হ্যান্ডবিল দেখিয়েছি এবং বলেছি যে আমার সবার বাড়ির ভেতরে যাওয়ার এখতিয়ার নেই। এর মাঝখানে অনেক রকমের চারিদিক থেকে প্রশ্ন আসছে, এটাই স্বাভাবিক। হয়তো তখন যেভাবে বলার প্রয়োজন ছিল সেভাবে হয়তো বলতে পারিনি। এতে যারা ভুগেছেন তাদের তো নিশ্চয়ই কষ্ট হবে এবং এটা এক ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি করতেই পারে। এর আগে শনিবার সকালে গুলশানের নিজ কার্যালয়ের সামনে থেকে মশা নিয়ন্ত্রণে একটি সচেতনতামূলক র্যালি বের করেন আনিসুল হক। এ সময় মেয়র বলেন, যেভাবেই হোক চিকুনগুনিয়াকে আর বাড়তে দেওয়া হবে না। চিকুনগুনিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বন্যা পরিস্থিতির খবর। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল ছাড়িয়ে নিম্ন মধ্যাঞ্চলও প্লাবিত হয়েছে। বানের পানিতে বিভিন্ন জায়গায় বসতভিটা, ফসলি জমি সহ বিভিন্ন পাকা স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। তবে কিছু জায়গায় পানি কমায় পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যায় বাড়িঘর প্লাবিত হওয়ার পর এবার ভাঙন শুরু হয়েছে গাইবান্ধায়। সদর উপজেলার গোঘাট এলাকা নদীতে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন দুর্গত মানুষ। আমাদের এই নদীর বর্ষার 2টা গ্রাম ছিল, ওই গ্রাম 2টা ভাঙে যাওয়ার পর এখানে একটা ছয় নদী ছিল। ছয় নদী থাকা পর আমাদের ভাঙার পর আমাদের গ্রামে আঘাত আনছে। এখানে তো পানি উন্নয়ন বোর্ডের অনেক কর্মকর্তা আসেন, আসার পর আমরা যখন বলি যে পার্মানেন্ট কাজ হবে কিনা বা অস্থায়ী কাজ হবে কিনা, তখন তারা বিভিন্নভাবে বলেন যে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আগামী বছর 17 সালে কাজ শুরু হবে বা 16 সালে হবে, 150 কোটি টাকা বরাদ্দ হয়েছে, ফাইল পাঠিয়ে দিচ্ছি, এই 2 দিন পরেই হয়তো বা অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু এগুলো এখন আসলে কথার কথা আমাদের কাছে যেটা মনে হচ্ছে। এলাকার একমাত্র স্কুলটি আগেই বিলীন হয়েছে বানের পানিতে, ফলে প্রায় 300 শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সিরাজগঞ্জে বন্যার পাশাপাশি এখন শুরু হয়েছে নদী ভাঙন। বসতভিটা আর ফসলি জমি হারিয়ে দিশেহারা কৃষক। সামনের দিনে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় এখানকার মানুষরা। আমাদের বাড়িঘর ভাঙ্গা ছিঁড়ে যেতেছে, তখন তো থাকাই খুব কঠিন হয়ে গেছে। থাকবো কোন জায়গায় আর তো ঠাই নেই, আল্লাহ অনেক পোলা ভাঙলে তা তো কবের ফেকতেছি না। এদিকে জেলার বাহুকায় বাঁধ ভেঙে যাওয়ার 36 ঘন্টা পরও তা মেরামত করা যায়নি, ফলে কয়েক হাজার পরিবার এখন পানিবন্দী হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে শতাধিক হেক্টর জমির ফসল। বাঁধ সংস্কার না হলে আরও অন্তত 30টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বন্যাতে আমার বাড়িঘর তৈলা গেছে, তৈলা ময়লা শেষ, এখন আমরা থাকার জায়গায় নেই। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে লালমনিরহাটে। বিভিন্ন জায়গায় পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছেন লোকজন। তবে পলি পড়ে বাড়িঘর নষ্ট হওয়ায় সেগুলো ঠিক করতেই ব্যস্ত তারা। এদিকে কাজ না থাকায় ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় আছেন অনেকে। পানি এমন হ্যাঁ চোখে সমান আত্মীয় বাড়িতে থাকছি 1 সপ্তাহ, কালকে আসছি পার হয়ে। আমাদের বাড়ির ঝোপটারি সব পড়ে গেছে, ঘরের বেড়া সব পড়ে গেছে মাটিতে। আমরা মানুষের বাড়ি থেকে আমরা কালকে কেবল বাড়িতে আসছি, বাড়িতে এসে বাড়িঘর টাইন করবেন নাকছি। শুক্রবার সিলেটে সুরমাকুশিয়ারা নদীর পানি বাড়লেও শনিবার কিছুটা কমেছে। উজানে বৃষ্টি না হওয়ায় পানি কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিউজ 24 সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ইয়াবা পাচার ঠেকাতে বাংলাদেশকে সহযোগিতা করছে না মিয়ানমার।
তাই ইয়াবা আসা ঠেকাতে নাফ নদীতে বাংলাদেশি জেলেদের মাছ ধরা বন্ধ করার কথা ভাবছে সরকার। শনিবার দুপুরে পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়ে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সমুদ্রে মানে যে মাছ ধরবে কিংবা উপকূলে যে মাছ ধরবে সেখানে আমাদের বাধা নেই। আমরা শুধু রিকোয়েস্ট করব যে নাফ নদীটাতে যাতে করে আমাদের বিজিবি এবং আমাদের কোস্টগার্ডের নজরদারিতে এসে যায়, কারাই সীমান্ত এলাকায় কারাই নদীতে ক্রস করে কিংবা আসে, তাহলে আমরা আরো সুন্দরভাবে এই জায়গাটিকে কাজ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সহায়ক সরকারের দাবি জনগণের, কারণ জনগণ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে ভোট দিতে চায়। শনিবার দুপুরে পাবনা জেলা বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে বিএনপি নেতা নজরুল ইসলাম খান এসব কথা বলেন। সরকারের দাবিটা জনগণের দাবি, কারণ জনগণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। কারণ জনগণ এমন একটা সরকারের অধীনে নির্বাচন চায় যে সরকার নির্বাচনকালে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের কারো পক্ষের সরকার হবে না। অবিলম্বে 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি বাতিল না করলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিয়োগ বঞ্চিত বেসরকারি শিক্ষক নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নতুন ঘোষিত এই পরীক্ষার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে তারা এই ঘোষণা দেন। সমাবেশে শিক্ষক নেতারা বলেন, 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকদেরকে নিয়োগ না দিয়ে নতুন পরীক্ষা নেয়ার কোনো যৌক্তিকতা নেই। এনটিআরসি এর এই উদ্যোগকে তারা জালিয়াতি বলে উল্লেখ করেন। নিবন্ধিত পুরনো শিক্ষকদের বেকার রেখে সরকারের এই ধরনের পদক্ষেপে শিক্ষক সমাজ মর্মাহত বলেও মন্তব্য করেন তারা। মাদকে সয়লাভ কুমিল্লা। কোটি কোটি টাকার ব্যবসা করছে কুমিল্লার মাদক ব্যবসায়ীরা। রাঘব বোয়াল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত মাদকের ব্যবসায় লিপ্ত কুমিল্লার হাজার হাজার মানুষ, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়। প্রশাসন বলছে তারা মাদক ব্যবসা বন্ধে চেষ্টা চালাচ্ছেন, তবে সাধারণ মানুষের অভিযোগ প্রশাসনও পায় লাভের ভাগ, তাই বড় ব্যবসায়ীরা ধরা পড়ে না, বন্ধ হয় না ব্যবসা। মোশাররফ হোসেন সেলিমের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ছোট্ট টিনের ঘর, এখানেই থাকা, এখানেই শিরিনের মাদকের ব্যবসা। কুমিল্লার কাটাবিল এলাকার শিরিন শুরুতে চাইতেন না মাদক ব্যবসা করতে, কিন্তু মাদক বিক্রি না করলে নেশাগ্রস্ত স্বামী নির্যাতন করত। বাধ্য হয়ে শুরু করলেও এখন এটিই তার পেশা। নিজেও নেশা করেন। নেশাগ্রস্তদের অনেকেই তার ঘরে এসে মাদক খান। এখন সবচেয়ে জনপ্রিয় বাবা নামের মাদক। আমার এই মাইরের কদিন ফুফুর রায় একটু অত্যাচার করে, আমার ঘরে একটু বইতে দেয়, কিন্তু বাসায় বইতে দেয় না। কারণ রাইলওয়ে রুমটাতে বসে চুপে বইয়া দু একটা খাওয়া যায়। শিরিনের মতো কুমিল্লায় এমনি আরও অজস্র ঝুপড়ি ঘরে দোকানে মাদকের ব্যবসা করেন অনেকে। এলাকার ক্ষমতাবানরাই মাদক ব্যবসার মূল কারিগর বলে অভিযোগ ক্ষুদ্র মাদক ব্যবসায়ীদের, তাই চাইলেও ছাড়তে পারেন না ব্যবসা। অবশ্য ক্ষমতার বদল হলে ছাড়তে পারেন কেউ কেউ। দেলোর কমিশন ফোন যেটা আমার, এরপর পুলিশের কাছে যায়, তখন তো পুলিশে কাউন্সি দেলোর মেম্বারের কথা শুনে, এরপর গেলে হিয়ান থেকে ফিরাই, তো বাধ্যই আবার ব্যবসা করি। আবার যদি ব্যবসা কম হয়েছে তো আবার পুলিশ দিয়ে দৌড়া হয়তো ফিরে। এরকম করে শুধু আমার বেলায় কেনা, মানে 17 ওয়ার্ডে যত মহিলা আছে যত পুরুষ আছে তারা দিয়ে মাদক ব্যবসা আছে। পুলিশের নিয়ে মিটিং করতো, কদিন পর ব্যানার টাঙ্গাইতো সরকারে দিয়ে যে মাদক বদ্ধ। আবার উনির লগে আমরা লাইনে যাইলে আবার মাদক স্টার দিত। আমার 5-10-15 মামলা ছিল, উনিই দিছে। বর্ডার খুব কাছে, তাই সহজেই ভারত থেকে মাদক আনতে পারেন অনেকে। মাদক ব্যবসাও বেশ লাভজনক। এটি বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত এবং এটির ঠিক এই প্রান্তেই যেমন কয়েকটি ঘরবাড়ি রয়েছে, ঠিক অপর প্রান্তেও রয়েছে কয়েকটি ঘরবাড়ি, যে কারণে এখান থেকে মাদক ব্যবসা করাটা অনেক সুবিধাজনক হয়ে যায়। কারণ একজনের আত্মীয় দেখা যায় এক দেশের এক পাশে থাকে, আরেকজনের আত্মীয় ঠিক লাগোয়া বাড়িতেই থাকে। প্রশাসনের নাকের ডগায় মাদকের নেশায় ডুবছে তরুণ সমাজের একাংশ। প্রশাসন জেনেও কিছু করছে না, এমন অভিযোগ কুমিল্লাবাসীর। বাস্তবিক অর্থে 2015 সালের চাইতে 2016 সালে এখানে মাদক উদ্ধার প্রায় দ্বিগুণ হয়েছে এবং 2016 সালে যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে তা 2017 সাল এপ্রিলে তার চাইতে আরও বেশি মাদক উদ্ধার হয়েছে। প্রকৃতপক্ষে কী পরিমাণ মাদক প্রবেশ করে সেই তথ্য আমাদের কারো হাতে নেই, তবে আমাদের উদ্ধার কার্যক্রম তৎপরতা অতীত বছরগুলোর চাইতে এখন অনেক 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 বেশি। ক্ষমতাবান মাদক ব্যবসায়ীরা প্রশাসনকে ঘুষ দিয়ে প্রভাবিত করে ব্যবসা করে, এমন অভিযোগ আছে। যারা বেচে আমার থেকে বেশি সরকার জানে।
প্রশাসন জানে আমার করলে আমি হেল্প করতে পারি, আমার যারা তারা অ্যারেস্ট করার ক্ষমতা নাই। মাঝে মাঝে তৃণমূল পর্যায়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের খবর আসে, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ রাঘব বোয়ালরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরেই। অন্তরা বিশ্বাস, নিউজ 24, কুমিল্লা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। শেষ হলো ইন্টেরিয়র সমাধান নিয়ে আয়োজিত ইন্টেরিয়র এক্সটেরিয়র আন্তর্জাতিক মেলা 2017। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনের এই আয়োজনে গতবারের তুলনায় দ্বিগুণ লাভ আশা করছেন আয়োজকরা। ক্রেতারাও সন্তুষ্ট, কাঙ্ক্ষিত পছন্দসই পণ্য খুঁজে পেয়ে। আফসার উদ্দিনের প্রতিবেদন। প্রায় অর্ধশত প্রতিষ্ঠান 110টি স্টলে সাজিয়েছেন তাদের পণ্য। বাথরুম ফিটিংস, কিচেন ফিটিংস, এলইডি লাইট, ওয়ালম্যাট, উডেন মিরর, ফার্নিচার সহ ঘর সাজানোর প্রায় সব পণ্যই ছিল এই মেলায়। ক্রেতার ভিড়ও ছিল বেশ। মেইনলি আমি কিচেনেরটাই দেখার জন্য এসেছি। ফার্নিচার থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ক্রকারি, মানে সবই আছে। আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে লিফট, ওয়ালটন লিফট। সো অনেক বেশি সাড়া পাচ্ছে। প্রায় 1500-2000 আইটেম স্টক এই প্রোডাক্ট মেইনটেইন করতেছি। ফার্নিচার পছন্দ হয়েছে কিছু, বা 2-1টা দোকান দেখেছি, ওগুলো বাজেটের মধ্যে আছে। আয়োজকরা আশা করছেন গতবারের চেয়ে এবারের আয়োজনে আর্থিক লাভ হবে প্রায় দ্বিগুণ। অনেক বেশি আমরা ভিজিটর পাচ্ছি, ওনারা খুবই আগ্রহ সহকারে দেখছেন তাদের পছন্দের জিনিসগুলো। এক্সপেক্ট করছি গতবারের তুলনায় দ্বিগুণ বেনিফিট আমরা এক্সপেক্ট করছি। একটি নতুন ঘর বা ফ্ল্যাটকে নান্দনিক এবং রুচিশীল করে তুলতে যত রকম সরঞ্জাম বা পণ্য লাগে তার প্রায় সবই ছিল এই মেলায়, বলছেন আয়োজকরা। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকাণ্ডের উপর সরকারের বিদ্যুৎ বিভাগের ভাবমূর্তি অনেকটাই নির্ভর করছে বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার রাজধানীর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মেলন কক্ষে 2 দিনের পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সম্মেলনের শেষ দিনে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি পল্লী বিদ্যুতের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এবারে সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শেখ হাসিনার দর্শন সেবক হিসেবে বিদ্যুতায়ন। সম্মেলনে 2017-18 অর্থ বছরের নতুন এপিএ টার্গেট এবং বিগত বছরের এপিএ অর্জন বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। ভারতের আসাম সহ দেশটির উত্তর পূর্বাঞ্চলে 58 জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বন্যা ও ভূমিধসে শনিবারও মারা গেছেন আরও 3 জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 85 জনে। কেবল আসামের 32 জেলায় বন্যায় প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রহ্মপুত্র ও বারাক সহ রাজ্যের বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের অধিকাংশ অঞ্চল ডুবে গেছে। গেল 5 জুলাই থেকে এখন পর্যন্ত উদ্যানে গন্ডার, হরিণ সহ মৃত্যু হয়েছে 73টি প্রাণীর। এছাড়াও পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যটির কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তলিয়ে গেছে অঞ্চলটির প্রায় 80,000 হেক্টর ফসলি জমি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রের গোপন বৈঠকে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন সাবেক এক রুশ গোয়েন্দা রিনাত আখতেমশিন। রুশ ওই লবিস্ট বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন নিউ ইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের ওই বৈঠকে অন্যদের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের ছেলে ট্রাম্প জুনিয়রের সঙ্গে গত বছর এক বৈঠকে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন এক রুশ মার্কিন যোগাযোগকারী। হিলারি সম্পর্কে তথ্য জানার প্রত্যাশায় ক্রেমলিন সংশ্লিষ্ট রুশ নাগরিকের সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। রুশ নাগরিকের সঙ্গে বৈঠকের বিষয়টি প্রকাশিত হওয়ার পর এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছেন ট্রাম্প জুনিয়র। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির রোডম্যাপ ঘোষণা কাল, সবার জন্য সমান সুযোগ দাবি বিএনপি। নিরাপত্তার কারণে জনপ্রতিনিধিরা যেন জনবিচ্ছিন্ন না হয়, এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। 2 মাসের সফরে যুক্তরাজ্য গেলেন খালেদা জিয়া, দেশে ফিরেই কর্মসূচি নিয়ে মাঠে নামবেন বিএনপি নেতা। চিকনগুনিয়া ছড়িয়ে পড়েছে ঢাকা সহ 8 জেলায়, শিগগিরই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বললেন আনিসুল হক। এবং বন্যা পরিস্থিতির আরো অবনতি, দেশের মধ্যাঞ্চল প্লাবিত, নদী ভাঙনে দিশেহারা কৃষক। এই ছিল রাত 10টা নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।